শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সকলেই ভালো আছি। তো আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আশা করি ব্লগটি ভালো লাগবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রোজদিনই থাকি। তোমাদের কমেন্টের ভালো ভালো কথা শুনলে আমার যে ব্লগ করার একটা চাহিদা সেটা বেড়ে যায়, আগ্রহী হয়ে উঠি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি উঠোন ঝাড় দিতে নেমে পড়লাম। আর কি বলো তো, আমাদের এদিকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চাদর পরে কাজ করতেও অসুবিধা, কিন্তু না পড়লেই নয়, মানে গলাটা বসে যায়, ঠান্ডা লেগে যায়, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক না কেন, মা এখনও কিন্তু আসেনি। মা আজকে আসবে বলেছে, তো দেখা যাক কখন আসে। তো আর একটা দিক দেখো, আমাদের এখনও উঠোনটা মাটি তোলা হয়েছে নতুন, কিন্তু মোছা হয়নি। কেন মোছা হয়নি? এক নম্বর হচ্ছে, বেশি হাঁটাচলা করলে এই মাটিটা বসবে, তারপর মুছলে ভালো হবে। আর তার মধ্যে আমিও এখনও সময় পাইনি সেরকম করে, কেননা ছেলের পরীক্ষা দিয়ে আসা নিয়ে আসা এই একটা ব্যাপার। তার মধ্যে সবার প্রথম ধানটাকে গুছিয়ে আনতে হবে বাড়িতে। তো ধানটাকে যে এই যে বারান্দায় রেখেছি, তো এটাকে আগে ফ্যানে ঝাড়াই করে তারপর ডুলিতে তুলতে হবে। আর তার মধ্যে কি হয়েছে বলো তো, আমাদের যে ডুলি রাখার মাচাটা সেটা ভেঙে পড়েছে। এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকেই নিয়ে আসা হয়েছে। নতুন করে মাচা দিয়ে তারপরে আবার ডুলিটাকে বসিয়ে ধান রাখতে হবে। আগে ছিল বাঁশের খুঁটি, এই জন্যই ভেঙে পড়েছে। তো এবার ভাবা হলো যে একবারে সিমেন্টের খুঁটি দিলে আর ভেঙে পড়ার চান্সটা থাকবে না, এই জন্যই সিমেন্টের খুঁটিগুলো নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, মোটামুটি আমার ঝাড় দেওয়া শেষ। এর ফাঁকে বাইরেটাও সম্পূর্ণ ঝাড় দিয়ে নিয়েছি, তো ওটা আর শেয়ার করলাম না। এইদিকে চলে আসলাম একদম কলের পাড়ে বাসন ধুতে। তো বাসনগুলোকে সব মেলে দিয়েছি, মেলে দিয়ে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে নিয়ে মেজে নেব। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। একবারে বাসন ধুয়ে স্নান সেরে চলে আসলাম ঘরে। তো দেখো বন্ধুরা, সকাল সকালে আমি স্নানটা সেরে নিলাম। এখন বাজে 7:30। বাসি কাজ সমস্ত শেষ করে নিয়ে স্নান করে নিলাম, কারণ এখন পুজো করব। পুজো টুজো করে তারপরে চা বানিয়ে খাবো। ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো পড়াশোনা করছে, তো করতে থাকবো, তারপরে আমি চা বানিয়ে খাওয়াবো। চলে যাব পুজো করতে। কেন বলো তো, পুজোটা করে নিলে একবারে কাজটা এক সাইড হয়ে যাবে। তো ও যখন পড়ছে তো পড়ুক, আর চা বানাতে গেলে চা বানাতে হবে, ওর জন্য খাবার বানিয়ে দিতে হবে, সকালের ব্রেকফাস্ট। তো এই জন্যই ভাবলাম, ও পড়ছে তো ওকে আর ডিস্টার্ব না করে পুজোটা দিয়ে নিই। তো পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি চায়ের ঘরে যাব। এদিকে দেখো, এটা হচ্ছে দুর্গা মন্দির। রোজ দিনই মোছা হয়, ফুল জল দেওয়া হয় আর কি। তো এটাতে মাই রোজ দিন করে। বাড়িতে অনেক লোক, কিন্তু আমরাই করি, আমাদের বাড়ির সামনে, তার জন্য আমরাই করি। কিন্তু যখন দুর্গাপুজো হয় তখন সবাই মিলে আবার করি। তো যাই হোক, পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। তার মানে কি বলো তো, এদিকে মানে পরীক্ষা আছে না, এই জন্যই তাড়াহুড়ো করে নিচ্ছি। রান্নাঘরে চলে আসলাম। ও খাবে ডিম টোস্ট, তো এই জন্যে ওর জন্য ডিম টোস্ট বানাচ্ছি। কি বলো তো, ওর ডিমটা এত পছন্দ, ওর ডিমের যে কোনো খাবার খেতেই খুব ভালোবাসে। আর যেহেতু আমরা মাছ মাংস এটা ওটা খাই, কিন্তু ও তো খেতে চায় না মাছ মাংসটা। তো ও যেটা খেতে চায় ওকে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য মতো। একটাই ছেলে আমার, কি বলো তো, যা কিছু করছি ওর জন্য করছি। ছেলের কি খেতে ভালোবাসে, ছেলের টাইমলি খাওয়া, টাইমলি পড়াশুনো। আমাদের লাইফে আর কি আছে বলো তো, ছেলেটাই তো মেন। ছেলেকে মানুষ করার জন্যই এত যুদ্ধ, এত কিছু। তো আমিও মনে করি বাচ্চাই হচ্ছে আমার অমূল্য সম্পদ। তো ওকে তৈরি করতে আমার যতটা শ্রম দিতে হয় আমি ততটা দিতে রাজি আছি। তো সাধ্য মতন দেওয়ার চেষ্টা করি। ও ব্রেকফাস্ট করছে, এদিকে জমিতে ট্রাক্টর চলে এসেছে। তো তোমাদের দাদাভাই দেখো, পুকুরে যে জল দিয়েছিল সেই পাইপগুলো এখনও মোটরে লাগানোই আছে। তো জমিতে ট্রাক্টর লেগে গেছে। তোমাদের দাদাভাই গরু বাঁধতে গিয়েছে, তো আমি গিয়ে ট্রাক্টরওয়ালার সঙ্গে কথা বলে আসলাম যে এই জমিগুলো চাষ করতে হবে সবগুলোই। তো বলছে ঠিক আছে, আমি চাষ করে দিচ্ছি। তো শুরু করলো চাষ করা জমি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জমিগুলোতে সম্ভবত আমরা এবার সর্ষে করব।
তো যাই করি না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গতবার এই জমিগুলোতে ভুট্টা করা হয়েছিল, তো এইবার আর ভুট্টা করা হবে না, কেননা অনেকটা লেট হয়ে গেছে। তো এই জন্য হ্যাঁ, লেট করে করলেও করা যায়। তো কী বলো তো, জমিতে ফসল পাল্টে পাল্টে করলে নাকি জমির উর্বরতা শক্তিটা বেড়ে যায়, এই জন্যই আর কি করা। তো দেখো বাড়িতে লেবার আছে, রান্নাবান্না শেষ, ছেলে পরীক্ষা আছে, নিয়ে যাচ্ছি স্কুলে। রান্নাবান্না মোটামুটি শেষ, দেখি আর কিছু বানাই নাকি। আর এসে ডাল, ওটা শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে, ডাল, মাছের ঝোল, আলু ভাজা, পাঁপড় ভাজা হয়ে গেছে। তো এটা শেয়ার করিনি আজকে, মানে রান্না বসিয়ে দিয়ে ওকে পড়াচ্ছিলাম। তো যাই হোক, স্কুল থেকে দিয়ে আসি, দিয়ে এসে পরে আবার ওটা কিছু বানাবো ঘন্ট। এই যে ছেলেকে রাখতে যাচ্ছি, এই পুকুর ধারের যে রাস্তাটা, এটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আমার পক্ষে একটু চাপ হয়ে যায়, তোলাটাই। তো যাই হোক, চলে যাচ্ছি আর কি। তো এদিকে আবার পিছন দিয়ে কে ডাকলো, এই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তো ভাবলাম যে কথাটা বলেই যাই, নাহলে আবার ভাববে যে কথা না বলেই চলে যাচ্ছে। ওই সেলফিল অফিস থেকে ডাকছিল আর কি। তো স্কুল থেকে ফিরে এসে আলু কেটে নিচ্ছি, এগুলো কাটা আলু পাওয়া যায় আমাদের এদিকে, তো ওইটাই কেটে নিচ্ছি। আর এদিকে দেখো মাচাটা কিন্তু হয়ে গেছে প্রায়, মাচাটার এই সাইডটাতে ধানের ডুলি রাখা হবে। তো ছেলেকে দিয়ে আসলাম, তো দিয়ে এসে ভাবলাম যে আজকে ঘন্ট করিনি, সবজি মাছের ঝোল বানিয়েছিলাম, ডাল ডাল করেছি, আলু ভাজা করেছি, আর এই যে ডালকে মাছের ভাজা করেছি। তো ভাবলাম যে আলু রয়ে গেছে, তো মাছের মাথা দিয়ে একটা আলুর সবজি বানাবো। মোটামুটি সব কাজই শেষ, মাও চলে আসলো এখনই। তো ভাবলাম একটা ঘন্ট করে নিই, যেহেতু লোক আছে আজকে খাওয়ার জন্য। সিম্পল করে রান্না করে রেখে ছেলেকে খাইয়ে পড়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ঘন্টটা বানিয়েই নিই, সময় যেহেতু আছে। তার মধ্যে কি বলো তো, এদিকে আবার আমার যে যা, ওই দিদিভাই চলে এসেছে। তো ওর ওখানে একটু গিয়ে সময় কাটিয়ে আসলাম। বাচ্চা দুটো এসে গেছে, যেটা টুইন বেবি ছিল। তো ওরা কালকে রাত্রে এসেছিলো, তো ওদের ওখানে সকাল টাইমে যাওয়া হয়নি, ব্যস্ত ছিলাম। তো গিয়ে একটু আসলাম। তো ভাবছি তাড়াতাড়ি ঘন্টটা রান্না করে নিয়ে আসবো, একজনকে নিয়ে এসে কিছুক্ষণ রাখবো। তো যাই হোক, আজকে মানে কালকে দিদি আসাতে আমার আমি ভাবছিলাম যে দিদি কথা বলতে বলতেই না দিদি চলে আসলো। অনেক দিন থেকে ফোনে কথা হচ্ছিল, আসবে আসবে বলছিল, কিন্তু আসা হয়নি। তো কাল এসেছে, তো অবশ্যই তোমাদের সঙ্গে দিদিকে শেয়ার করব। সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করা মানুষটাই হচ্ছে এই দিদিভাই। এই দিদিভাইয়ের সঙ্গেই আমি সমস্ত কিছু শেয়ার করি। ওই যে বলে না, কাছের একজন থাকে, তো এই আর কি ব্যাপার। তো এদিকে দেখো মাছের মাথা দিয়ে আলুর ঘন্টটা করে নিচ্ছি। সিম্পলই করছি, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে দেবো একটু, সিম্পলভাবেই করছি। কেননা তৈরি করছে যে পিসামশাই, তিনি আর কি সিম্পল খেতে ভালোবাসে, এই জন্যে সিম্পলভাবেই করছি আর কি। বাড়িতে অনেক লোক থাকলে অনেক ধরনের কথা হয়, যেমন এখনই বললাম যে দিদিভাই হচ্ছে আমার মনের দুঃখ শেয়ার করার মতো একদম সবথেকে কাছের লোক, সবথেকে বেশি আপন। তার মানে এই নয় যে আবার অন্য অন্য যারা আমার আপন নয়, অন্য অন্য যারাও আপন, কিন্তু তার মধ্য থেকেও একজন না একজন কাছের হয়েই থাকে। যেরকম বন্ধুবান্ধব অনেক থাকে, তার মধ্যেও একজন নিয়ারেস্ট থাকে, এই হচ্ছে ব্যাপার। তোমরা আবার এটাকে অন্যভাবে নিও না। দিদিভাইয়ের আর আমার একসাথে বিয়ে হয়েছিল এক মাসেই, 1 সপ্তাহ আগে পিছে করে। তো তখন থেকেই একটা মনের মিল, একটা আন্তরিকতা। তো সবার সাথে তো সবটা হয় না আর কি। তো এই জন্য এটাকে তোমরা আবার ঘুরিয়ে নিও না, ঠিক আছে? আশা করি নেবে না। তো এই দেখো আলুর ঘন্টটা কিন্তু হয়ে গেল। এদিকে দিদিকে ডেকে নিয়েছি, দিদিকে বললাম স্কুল থেকে আসার সময় আমি 12 ভাজা নিয়ে এসেছি, তো 12 ভাজাটা খাও। এইটাই হচ্ছে আমাদের দিদিভাই। এই দিদি হচ্ছে আমার কাছেরই একজন, খুব কাছের বলা চলে। তো এই দিদিভাইয়েরই টুইন বেবি। তো এই দিদির সঙ্গে আমার অনেক যুদ্ধ হয়, ক্যাচাল হয়, কিন্তু কখনো আমরা দূরে সরে থাকতে পারি না। তো সবাই মিলে
বড় ভাজা খাবো। তো দিদিকে দিয়ে দিয়েছি চামচ, কারণ ঝাল লাগবে, বাচ্চাকে নেবে, হাত ধুতে হবে না হলে। তো এদিকে তোমাদের দাদাভাইকেও একটু দিয়ে দিলাম। আর এদিকে দেখো মা আর বনি দুজনকে নিয়ে ওদিকে দোলাচ্ছে আর কথা বলতেছে। আমরা যেহেতু বড় ভাজা খাচ্ছি, হাত না ধুলে নেওয়া যাবে না, ছোট বাচ্চা, এই জন্যই। তো আমি খেয়ে উঠে পড়লাম নেওয়ার জন্য। এদিকে পিসামশাই হাত পা ধুয়ে নিয়েছে, পিসামশাইকে খেতে দিয়ে দিয়েছি। কী বলো তো, আজকে তোমাদের দাদাভাই সবার লাস্টে খেয়েছে। ছেলেকে আমি নিয়ে এসেছিলাম, এসে মা ছেলে খেয়ে নিয়েছি। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট করে তোমাদের দাদাভাই আজকে খাবার খেলো। পড়াচ্ছিলাম, পড়া থেকে উঠে এসে খেতে দিলাম। তো এখন আমি চলে যাচ্ছি পড়াতে আবার। শেষ করে এদিকে আবার প্রিয়ে মানে ডুলিতে করে কলা পাতায় করে অনেক বড়া ভেজে নিয়ে এসেছে। তো ওই বড়া খাওয়ানোর জন্য সবাইকেই দিয়ে দেওয়া হলো, প্রত্যেকেই দিয়েছে। তো এখন লাস্টে বাদবাকিটুকু আমরা বসে খাচ্ছি, আর আমি একটু চা বানিয়ে নেব। চলে আসলাম রাতের খাবারের জন্য। তো দেখো এখানে আমি আটা একটু, ময়দা একটু নিয়েছি, এখানে একটুখানি তেল নিয়ে নিলাম এবং লবণও নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে প্রথমে মেখে নেব, একটু মানে মোলায়েম করে নেব। তারপরে এটাকে আমি জল দিয়ে মেখে একটা টো বানিয়ে নেব আর কি। বলো তো, এটা একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো টোটাকে বানিয়ে নিলাম। এদিকে দেখো একটা গামলাতে করে আমি ডিম ভেঙে নিচ্ছি। মোটামুটি 3টা ডিম আমি এখানে ভেঙে নেব। যেহেতু আমরা অল্প লোক, তো অল্পই লাগে আমাদের। তো তোমরা বেশি লোক খেলে বেশি করে নেবে, পরিমাণ মতো, তোমাদের আইডিয়া মতন নেবে তোমরা। তো বানিয়ে খেয়ে অবশ্যই দেখাবো তোমাদেরকে কীভাবে বানাচ্ছি, বানানোটা। তো এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা আমার রেসিপিটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমি ঠিকঠাক করে বানাতে পেরেছি কি পারিনি। এখানে হালকা একটু হলুদ দিয়ে নিলাম, কেন বলো তো, তাতে যে ডিম পরোটাটা বানাবো ওটাও কালারফুল হবে। লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এখানে একটু হালকা ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে না নাড়ালে এগুলো না, এই যে হলুদটার জন্য একটা কেমন যেন দালা দালা হয়ে থাকবে আর কি। এদিকে দেখো যেটা আমি করেছিলাম, ওইটা টোটাকে আমি ছোট ছোট করে করে নিচ্ছি বেলার জন্য। তো মোটামুটি গোল গোল করে করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখো আমি হালকা করে তেল দিয়ে এখানে বেলে নিচ্ছি। এটাকে নানান রকমের সাইজ দেওয়া যায়, 3 কোণাও দেওয়া যায়, 4 কোণাও দেওয়া যায়। তো আমি এমনি নর্মালি করে দেখাচ্ছি তোমাদেরকে দেখে। তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার যে আমি রুটিটা বানিয়েছি আর কি, মানে যেটা বেলে নিলাম ওটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। চুবিয়ে দেওয়ার পরে তেলটা হিট হয়ে যাওয়ার পরে এটাকে আস্তে করে ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে দেখবে একদম কি সুন্দর ফুলে উঠবে। পেঁয়াজটাও কিন্তু ওটার সঙ্গে লেগে যাবে সুন্দরভাবে। তো এই যে দেখো কি সুন্দরভাবে লাল লাল হয়ে যাচ্ছে, আর একটু বেশি করে ভাজলেই লাল হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিচ্ছি। তো হয়তোবা তোমরা আমার থেকে আরও ভালো ভালো রান্না জানো। তো আমি যেটুকু আমার জানা সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই দেখো একদম কিন্তু ডিম পরোটাটা ফুলে উঠেছে, একদম পারফেক্ট। এই যে ধনেপাতা পেঁয়াজ সব কিন্তু ঢুকে গেছে ওর মধ্যে, একদম ফুলে ফেপে উঠেছে, একদম হয়ে গেছে রেডি আর কি। তো এইভাবেই ডিম পরোটাগুলো বানিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। লিখিত পরীক্ষা শেষ, তো তাই ভাবছি একটা রান্নার রেসিপি শেয়ার করি। তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। পরোটাটি পারফেক্ট হয়েছে কি হয়নি, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে বা কোথায় ভুল হয়েছে। তো দেখো ছেলের পরীক্ষা শেষ, তো ভাবলাম আজকে একটা তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করি। যদিও আজকেও শেয়ার করেছি, তো কালকেও শেয়ার করছি, হয়তো ভাববে দিদিভাই শুধু রেসিপি শেয়ার করছে। তো আমি আগেও বলেছি আমার রান্না করার বা যে কোনো জিনিস নতুন নতুন তৈরি করার খুব একটা ইন্টারেস্ট, আমার খুব ভালো লাগে। তো আজকে যে রেসিপিটা আমরা বানিয়েছি আমি আর কি বানিয়েছি, তোমরা দেখবে খুব টেস্টফুল এবং খুব হেলদি, একদম সবগুলো খুব নরম হয়েছে একদম। এটা হচ্ছে ডিম পরোটা। এটা খুব সহজেই
খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো ভাবলাম এটাই আজকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বানিয়ে নিলাম। তো আমাদের বানানোর শেষ, এখন আমরা খেয়ে নেব। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো যাই হোক, শুভরাত্রি। কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আশা করি সেই ব্লগটিও তোমাদের ভালো লাগবে।